আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ দেখা যায়। দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন। সবাই কি করতে দল করে নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিসদের হয়ে গেছে। স্নিগ্ধ বলল যে ফাউন্ডেশনের ফান্ড শেষ, আর 2-4 কোটি টাকা আছে। এই টাকা গেল কই? সারা বাংলাদেশে কয়জন পাইল? আমরা কি এগুলোর স্পষ্ট কোনো ডাটা পাইলাম, নাকি বন্যার টাকার মধ্যে গেল গা? আসলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কিন্তু হঠাৎ সার্জিসের বিরুদ্ধে কেন এমন অভিযোগ? সার্জিস আর হচ্ছে হাসনাফকে আর হচ্ছে আপনার জামায়াত ইসলামের যে আমির আছে, এদের পিছনে সেনাবাহিনী কি খুব ভালোভাবে লাগছে দেখতে পারবেন। এটা তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত লাগছে। তো সমস্ত কিছু ইনকোয়ারি করা হচ্ছে এবং ইনকোয়ারি করা হবে যে বা যারা এটার সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবারও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ। সেনাপ্রধান প্রধান উপদেষ্টা মুখোমুখি বসে দ্বিপাক্ষিক বৈঠক বা আলোচনা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাস্তবতা হচ্ছে যে আসলে তারা কি আলাপ করেছেন সেখানে তো আর কেউ ছিলেন না। তারেক সাহেব তিনি তো এখন কথা শোনেন না, তিনি তো এখন রয়ের কথাই শোনেন। জিয়াউর রহমান যেরকম অনেস্ট ছিলেন, তারেক জিয়া তো সেরকম অনেস্ট না। যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু তার নেপথ্যে কাজ করতেছে বিভিন্ন ভাবে। রয়ের সাথে আপোষ করতে গিয়ে তারেক তার প্রস্তাব থেকেই সরে গেছে। মার্চ মাস থেকেই দেশে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে নেগেটিভলি। দেশ আবার অস্থিতিশীল হয়ে পড়ছে এবং তারা বলছেন যে সেনাবাহিনীকে নাকি বিতর্কিত করার হীন প্রচেষ্টা চালানো। আপাকে ছাড়া প্রথম ঈদ, ভালো কাটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই। কথা বলবো তার আগে, যেহেতু ঈদের দিন একটা, সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আপার কথা মনে পড়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে। আমাদের সংকট আছে, আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি। আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। হচ্ছে আপনাদের ঈদ আনন্দময়ভাবে কাটছে এবং বাকি সময়টাও চমৎকারভাবেই কাটবে। কাটা উচিত, আমরা কাটবেই, এটা আশা করতে পারি। আপাকে ছাড়া প্রথম ঈদ, ভালো কাটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই। কথা বলবো তার আগে, যেহেতু ঈদের দিন একটা মিউজিকের সাথে কিছু নাচ একটু দেখে আসি। ভিডিওটা গত বছর 28 মার্চের। ইনফ্যাক্ট এই 28 মার্চে অনেকেরই মেমোরিতে এটা এসেছে বলে শেয়ার করেছেন বলে ভিডিওটা সামনে আসলো। তৎকালীন বিএসএমএমইউ পিজি হসপিটালে নতুন ভিসি নিযুক্ত হবার আনন্দে নাচানাচি হচ্ছে, দর্শক দাঁড়িয়ে গেছে। ভিডিওটা আবার যখন সামনে আসলো, এখনো যখন খুঁজে বের করলাম আবার, তখন যখন দেখেছিলাম নট অনলি সে সময় সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম, তখন একটা কথা প্রায় মনে হতো, একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের, ইতরের দেশে, আমি একটা ইতরের দেশে থাকি। উনি অনেক এক্সটেন্সিভ আলোচনায় যাননি, অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন, কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাজত। একটা ইতরের দেশে আমরা ছিলাম, ইতর আপার দেশে আমরা ছিলাম। তিনি নেই, মনে পড়ে, সত্যিই মনে পড়ে, প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে। আমাদের ঈদের আনন্দ বলে যা বুঝি,
বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা আসলে নাগরিক ছিলাম না, আমরা প্রজাও ছিলাম না। অনেক সময় প্রজাবৎসল রাজা থাকে, প্রজা হলেও প্রজা ভালো থাকে। আমরা কৃতদাস ছিলাম, বা কৃতদাসও কি, অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন। আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বিভৎস অত্যাচার করে গেছেন। সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আপার কথা মনে পড়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে। আমাদের সংকট আছে, আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি, আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না। আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে, এবং আমরা একজনকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি, ট্যাগ করার চেষ্টা করছি, ট্যাগ করে আমরা নানান কিছু বলে শত্রু বাড়িয়ে ফেলার চেষ্টা করছি। খুব বেশি প্রত্যাশিত না, কিন্তু তারপরও এগুলো ঘটছে। কিন্তু সব কিছুর পরও হই ইতর, অনেকের আপা আমাদের দৃষ্টিতে ওই ইতরের দেশটা মধ্যে আমরা এখন থাকি না। নবারুণ ইনফ্যাক্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কবিতাটা লেখেননি। ওখানে সিস্টেম, পুরো স্টেট কিভাবে আছে তার মধ্যে তার এক্সপেকটেশনের বাইরে ঘটা ঘটনাগুলোকে তিনি ইতরের দেশ মনে করছেন। কিন্তু আমরা আক্ষরিক অর্থেই একজন ইতরের হাতে পড়েছিলাম, যিনি তার ইতর পরিবার, আমি আমার রক্ত সম্পর্কীয় পরিবারের কথা বলছি, একজন মানুষও ভালো না যে ইতর পরিবারের। যে সদস্যটা ব্রিটেনে থেকেছে, বড় হয়েছে, সেখানে রাজনীতি করেছে, এমপি হয়েছে, জুনিয়র মন্ত্রী হয়েছে, সেও ইতরই থেকে গিয়েছিল। সো সেই ইতরের দেশে আমরা ছিলাম। অনেক কথা মনে পড়ছে, অনেক কথা মনে পড়ে। সেই ইতরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না, হয়েছে, চেষ্টা করেছে মানুষ। কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তার টোল দিতেই হয়, এটা অনিবার্য। আমি যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না, যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে, যারা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছে তাদের কথা বলছি না, প্রতিটা সাধারণ মানুষ। একটা ছোট উদাহরণ দেই, এই যে এত টাকা লুটপাট হলো, এত দুর্নীতি হলো, এত টাকা পাচার হলো, এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয়। এই যে কল্পরি ইনফ্লেশন হয়েছে, এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল, দিনের পর দিন মানুষ বেঁচে থাকতে পারছিল না, প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছিল। আর একটা কথাও খুব জরুরি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। ফলে ইভেন সুশাসন সোকল্ড যদি আসে, আমরা সেটা নেই না। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই। ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি, অনেকে হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট, তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকেই দায়ী করতেন। কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই ভদ্রমহিলা, যিনি এই দেশটাকে জাহান্নামে পরিণত করেছিলেন। আজকে আমি জানি না, আমি আগে একদিন বলেছি, দিনের শেষে আমরা মানুষ, আমরা হয়তো চেষ্টা করি, আমাদের ইনবাউন্ড কতগুলো নেগেটিভ ইনস্টিংক্টস আছে, ইড বলি যেগুলোকে আমরা, আমাদের ষড়রিপু, এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের। আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে। সেই কারণে শেখ হাসিনার জন্য ন্যায় বিচার চাই। তাকে যদি হাতের কাছে পাওয়া যেত, তাকে বিচার করার পক্ষে ছিলাম, কোনো আঘাত করার পক্ষে নই। কিন্তু তারপরও কোথাও একটা ইনবোর্ন ইনস্টিংক্ট আছে। আজকে আমরা আনন্দ করছি, সেই নারী, সেই ইতর কষ্টে আছে, কাঁদছেন হয়তো। আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল, সব আসলের মধ্যমণি। আজ হয়তো রেকর্ডেড ফোন কল আসছিল শুভেচ্ছা জানিয়ে, বক্তৃতা করতেন, তার বাড়িতে সবাই যেত, মহারানী হয়ে তিনি মহারানীর মতো থাকতেন, কত কি আমাদেরকে নসিহত করতেন, এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি। একটু অ্যাডাল্ট শোনায়, তারপরে বলি। একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন, জি আপনি দেশটাকেই করে দিয়েছেন। ইয়েস, শি ডিড ইট। সেই ইতর তাই করেছিল। ভবিষ্যতে আমরা খুব নিরুপদ্রব একটা দেশ পাবো তা মনে করছি না। গণতান্ত্রিক ট্রানজিশন উইল বি টাফ, আনডাউটেডলি। এটা সারা পৃথিবীর ইতিহাস। এই যে আমরা এখন সোফার যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি, আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি। আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হয়েছে আমি দেখছি। আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জনকে একই রকমভাবে করা হচ্ছে। আমরা একই রকমভাবে বাংলাদেশ দেখতে চাই না। ফলে আমাদের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে, অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে। আমাদের এই ট্রানজিশন উইল বি টাফ। এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে। কিন্তু যেটা জরুরি কথা,
অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতিই থাকি না কেন, নবারুণের কবিতাটা মনে পড়বে। তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি, আমার প্রায় মনে পড়ে সব কিছুর পর। আমরা এখন আর ইতরের দেশে থাকি না, ইতরের দেশে থাকি না। সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে। মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে, কিন্তু সেটাও কি করুণার ব্যাপার, কি করুণার ব্যাপার। ওই যে বলছিলাম, ভেতরে কোথাও ইনবর্ন ইনস্টিংক্ট আছে, তার এই জ্বালা, তার এই হতাশা, তার প্রতি মুহূর্তে মরে যাওয়া। উনি প্রতি মুহূর্তে মারা যান, আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন। বিশেষ হুইব্রিসে ভোগা মানুষ তো উনি ওনাকে গড মনে করতে শুরু করেছিলেন। উনি দেখেন উনি একটা নর্দমার কীটে পরিণত হয়েছেন, করুণা ভিক্ষা করতে হচ্ছে ওকে, তাকে দিয়ে অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজনের ওয়েবিনারে এসে মিথ্যা পালন করতে হচ্ছে। অসাধারণ আনন্দের এটা দেখা, অসাধারণ আনন্দের। এবং সে কথাটা দিয়ে শেষ করি, আমরা এখন আর ইতরের দেশে থাকি না। বাংলাদেশে আর কোনো ইতর আমরা তৈরি হতে দেব না। এই দেশটা দোষে গুণে মিলে মানুষরা শাসন করবে, ভুল করবে, অন্যায় করবে। প্রয়োজনে আমরা তাকে ভোট দিয়ে পরিবর্তন করব, তারা সূত্রে আসলে আবার ক্ষমতায় আসবে। এরকম বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আর ইতরের দেশে থাকবো না। দেশের রাজনীতিতে তারেক রহমান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে বসবাস করেন। এখন আমি যদি আজকে বলি যে তারেকের সাথেও শোনা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উঠবস আছে, লন্ডনে বিএনপি সম্পৃক্ত এক নেতার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, তারা দেখলাম খেপা। খেপা কেন? যে তারেক সাহেব তিনি তো এখন কথা শোনেন না, তিনি তো এখন রয়ের কথাই চলেন। এবং জিয়াউর রহমান যেরকম অনেস্ট ছিলেন, তারেক জিয়া তো সেরকম অনেস্ট না। যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু তার নেপথ্যে কাজ করতেছে বিভিন্ন ভাবে। এখন বিষয়টা কিন্তু অবিশ্বাস্য মনে হইতে পারে। যেমন আমরা দেখছি যে আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু জানের দোস্ত, দুই দেশ, কিন্তু আমরা হঠাৎ দেখলাম কি যে হামাসের সাথে গোপনে মিটিং করতেছে আমেরিকা। আমেরিকার যেসব বন্দী আছে তাদের হাতে এদেরকে ছুটানোর জন্য, এবং এটা কিন্তু ইসরায়েলও জানে না। তো এই যে গোপন বিষয়গুলো, সেটা অনেক কিছু জানে, রাজনীতিতে থাকে। এখন সবাই তো মনে করছেন আওয়ামী লীগে, কিন্তু এটা যে বিএনপিরও, এটা অনুমান করা যায়। আপনি দেখবেন খেয়াল করে যে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা কথা বলে না। এখন এই যে গোয়েন্দা সংস্থা, এরা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা, কে আওয়ামী লীগ কেউ বিএনপি, এটা তারা ম্যাটার করে না। তারা চিন্তা করে, গণ্য করে যে কাদের দ্বারা তাদের পারপাস সার্ভ করতে পারবে। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিপুল, সে জানে বাংলাদেশের চারিদিকে শক্তিশালী ভারত। এখন ভারতকে খেপিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকাটাও তাদের পক্ষে কঠিন। ভারত জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তারা তাদের যে ছক এঁকেছে। শোনা গেছে যে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ হয়েছে বিএনপির সম্মুখসারির এক নেতার, যিনি অনেকদিন ভারতে ছিলেন এবং রয়ের সাথে আগেও তার উঠবসা ছিল। এখন বলছে তারা বিএনপির সাথে কাজ করতে চায়, যেমন সংবিধান সংশোধনী প্রস্তাবের কিছু কিছু বিষয়ে বিএনপি রাজি না বলে জানিয়ে দিয়েছে। বিশেষ করে সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হলেও পরে আবার একটা গ্যাপ দিয়ে আবার হইতে পারবে, এবং তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন, দলের প্রধান হতে পারবেন। এখন এইগুলা তারা হঠাৎ করে বদলে ফেললো কেন? শোনা যাচ্ছে রয়ের সাথে আপোষ করতে গিয়ে তারেক। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।